3 কোটি টাকা চেক লিখে দিলাম। তোমার প্রেমিকা তার প্রাক্তনের স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার সময় মাত্র 50 লাখ টাকা পেয়েছিল। এটা সেই তুলনায় 5 গুণ বেশি। চেকটা দিয়ে সম্পর্কে এতেই টেনে নিজের সংসারে মন দাও। আর তোমার প্রেমিকাকে চেকটা দেওয়ার সময় এটাও বলিও, আরও টাকার প্রয়োজন হলে যেন আমার সঙ্গে যোগাযোগ করে, তোমাকে কোনোভাবেই যেন বিরক্ত না করে। এক মুহূর্ত বিরতি দিয়ে রৌনক আরো বলে, আমি জানি তুমি মনে মনে কি ভাবছো। তুমি ভাবছো তোমার প্রেমিকা চেকটা নিবে না, তবে এটা তোমার ভুল ধারণা। চেকটা সে নিবে, আমি তো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে যদি না নেয়, অর্থাৎ আমি ভুল প্রমাণিত হই, তাহলে না হয় তুমি তোমার প্রেমিকাকে নিয়ে সিঙ্গাপুরে চলে যাও, এদিকটা আমি সামলে নেব। তবে শিওর থাকো, আমি একটুও ভুল চাই না। চাইলে বাকিটা তুমি পরীক্ষা করে দেখতে পারো। আমার আর তোমাকে কিছু বলার নেই, তুমি এবার আসতে পারো। তোমার পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমি কোন স্টেপ নেব। তবে এটা মাথায় রেখো, আমার জন্য তোমার চাইতে মিনি মুস্কাত মোস্ট ইম্পর্টেন্ট। তোমার হাত ছাড়তে আমার 2 সেকেন্ড সময় লাগবে না, কিন্তু জীবন থাকতে আমি মিনি মুস্কাতকে ছাড়বো না। আমি থাকতে ওরা ওদের বাবার চিটের পরিমাণ ভোগ করবে না, নেভার। ছোট ভাইয়ের কথার পিঠে আর কিছু বলার মতো মুখ নেই রাদিনের, তাই আর কোনো রকম প্রতিউত্তর না করে বেরিয়ে যায় সে। কিন্তু যাবার সময় চেকটা নিয়ে যায়নি, তার বিশ্বাস ভুল মানুষকে ভালোবাসেনি সে। রাদিন চলে যাবার 1 মিনিটের মাথায় রৌনক এগিয়ে গিয়ে তার কেবিনের বাথরুমের দরজায় নক করতে ভেতর থেকে বেরিয়ে আসে তানিয়া। তাকে দেখতে স্বাভাবিক লাগছে, মনে হয় যেন সবকিছু তার আগে থেকে জানা, নয়তো এমন কিছুর জন্য আগে থেকে সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে রেখেছিল। রৌনক কিছু জিজ্ঞাসা করে না, তানিয়া নিজেই বলে, আমি তোমার ভাইয়াকে ডিভোর্স দেবো রনক। সে আমাকে ছাড়বে কিনা আমি জানি না। আমি সত্যি সত্যি আমার জীবনে তার চ্যাপ্টার ক্লোজ করছি। এই সম্পর্কটার ইতি টানার সময় হয়ে গিয়েছে। আমাদের পারিবারিকভাবে বিয়ে হলেও বিয়ের প্রথম দিন থেকে আমি তাকে ভালোবাসি, কিন্তু বিনিময়ে তোমার ভাইয়ের সেই উষ্ণ ভালোবাসা কখনোই পাইনি। তবু আফসোস করিনি কখনো, কারণ আমি জানতাম মানুষটা একান্তই আমার। কিন্তু সেই মানুষ নিজেই নিজের ভাগ আরেকজনকে দিয়েছে, তাও আমার বর্তমানে। তাই সেই ভাগ হয়ে যাওয়া মানুষটাকে আমি আমার জীবনে আর চাই না। আমি আমার ব্যক্তিগত জিনিস কারোর সঙ্গে শেয়ার করতে পছন্দ করি না, সেখানে স্বামী শেয়ার করা তো অসম্ভব ব্যাপার। বাচ্চাদের মুখের দিকে তাকিয়েও এই কাজটা আমি করব না, করতে পারবো না। I am always with you, ভাবি, in your every decision. বেরিয়ে যাবার আগে তানিয়া আরো বলে, ডিভোর্সের পর আমি আর এখানে থাকবো না। যার হয়ে দায়িত্ব পালন করছি সেই মানুষটা যেহেতু জীবনে থাকবে না, তাই তার হয়ে আর কোনো দায়িত্ব পালন করতে চাই না। রাতেই আমার রিজাইন লেটার তোমায় মেল করে দেব। ডিভোর্সের পর আমি আমেরিকা চলে যাব। তুমি চাইলে মিমি মিশকাতকে রাখতে পারবে, তবে আমার একটা ছোট শর্ত আছে। কি শর্ত? তোমাকে বিয়ে করতে হবে। মা না থাকুক, মায়ের মতো কাউকে প্রয়োজন হবে ওদের দুজনের সব সময়। তুমি না হয় বাবার জায়গাটা পূর্ণ করলে, বাবার মতো করে ভালোবাসলে, আঁকড়ে রাখলে, দিন দুনিয়া শেখালে। মায়েরা বাবার অভাব পূরণ করতে পারলেও পৃথিবীর কোনো বাবারাই মায়ের অভাব পূরণ করতে পারে না। তাই মায়ের জায়গা মায়ের মতোই কাউকে লাগবে। সেজন্য তোমাকে বিয়ে করতে হবে। যদি তুমি মিমি মিশকাতকে নিজের কাছে রাখতে চাও, অন্যথায় ওরা আমার সঙ্গে যাবে। রৌনকের কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়েছে, তা দেখে তানিয়া আরো বলে, চিন্তা নেই, আমি মায়ের মতো বলবো না তোমায় সবাইকে বিয়ে করতে হবে। আমি শুধু বলছি বিয়ে করতে। তুমি যাকে চাও তাকেই বিয়ে করবে, যার জন্য তোমার মন পড়ে তাকে আপন করে নেবে। যার হাতে চায়ের খুব করে প্রশংসা করলে চাইলে তাকেও বিয়ে করতে পারো। সেটা একান্তই তোমার ব্যাপার, তোমার সিদ্ধান্ত। তবে আমার শর্ত বাহুল থাকবে। তুমি নিজেও ভালো করে জানো, আমি বেঁচে থাকতে মামলা করলেও তুমি ওদের দুজনকে নিজের কাছে রাখতে পারবে না, যদি না আমি স্বইচ্ছায় না দিই। তোমার কাছে একমাত্র ও সহজ পথই হচ্ছে আমার শর্তটা মেনে নেওয়া। ভেবে দেখো কি করবে, আমি আসছি। নিজের কথা বলেই বেরিয়ে যায় তানিয়া। এই মুহূর্তে রৌনকের কোনো কথা শোনার মতো অবস্থা তার নেই, তাই রৌনকও তাকে আটকানোর চেষ্টা করে না। তানিয়া বেরিয়ে গেলে পেছনে দাঁড়িয়ে থাকা রৌনকের কপালে দুশ্চিন্তার ছাপ গাঢ় হয়। তানিয়া বের হয়ে যাবার সঙ্গে সঙ্গে রৌনকের কেবিনের দরজায় নক করে চিত্রলেখা। নক করে দরজা খুলে ভেতরে উকি দিতে দেখতে পায় টেবিলের কার্নিশ ঘেঁষে খানিকটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রৌনক। তার চোখে মুখে ছড়িয়ে আছে বিধ্বস্ত ভাব। তা দেখে ওখানে দাঁড়িয়ে চিত্রলেখা জিজ্ঞাসা করে, ইজ এভরিথিং অল রাইট? চিত্রলেখাকে দেখে কিঞ্চিত সোজা হয়ে দাঁড়ায় রৌনক, বলে, কাম ইন। চিত্রলেখা ভেতরে প্রবেশ করে দরজাটা ছেড়ে দিতে চুম্বকের টানে তা লেগে যায়। এগিয়ে এসে রৌনকের মুখোমুখি দাঁড়ায় সে। 2 হাত পরিমাণ দূরত্ব দুজনার মাঝে। রৌনক হাত তুলে সামনের দিকে ইশারা করে বলে, 2 স্টেপ সামনে এসো। রৌনকের আদেশ মতো 2 কদম সামনে আগায় চিত্রলেখা। রৌনক আবারও বলে, 1 মোর স্টেপ। এবারে কেমন কেমন করে তাকায় চিত্রলেখা, তবুও কিছু করার নেই, বসের আদেশ বলে কথা। তাছাড়া আরেক কদম আগে গেলেও সামনে জায়গা থাকছে, তাই প্রশ্ন না করে আরো 1 কদম আগায় সে।
এবারে দুজনের মাঝে দূরত্ব এক হাতও নেই। আপাতত রৌনক আর কিছু বলছে না, তার দৃষ্টি চিত্রলেখার মুখের উপর সীমাবদ্ধ। এমন কঠিন নীরবতায় চিত্রলেখার সাহস হয় না কিছু জিজ্ঞাসা করার, কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকতেও তার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে তারা দুজনে আবারও লিফটে আটকা পড়েছে। এখনই মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়বে সে। এবারে একদম সোজা হয়ে দাঁড়ায় রৌনক। চিত্রলেখাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে বাম হাত বাড়িয়ে ওর ডান হাতটা ধরে ওকে নিজের আরো খানিকটা কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করে, বিয়ে করবে আমায়? চিত্রলেখার মনে হলো ওর মাথার উপরে কঠিন একটা বজ্রপাত হয়েছে। বিদ্যুৎ চমকানোর শব্দে ও হয়তো ভুল শুনেছে কানে। চিত্রলেখা কেমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ধরে রাখা হাতটা সামান্য ঝাঁকিয়ে রৌনক আবারও জিজ্ঞাসা করে, বিয়ে করবে আমায়? তৎক্ষণাৎ চিত্রলেখার কি হলো কে জানে, সে রৌনকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তার কপাল স্পর্শ করে আগ্রহ ভরে জানতে চাইল। আপনার কি জ্বর হয়েছে? কিন্তু কপাল স্পর্শ করতে চিত্রলেখার ধারণা ভুল প্রমাণিত হলো। তাকে ছুঁয়েই টের পেল কোনো জট্টর হয়নি। রৌনক চিত্রলেখার চোখে চোখ রেখে বলল, আমায় দেখে কি মনে হয়, জ্বর হয়েছে? রৌনকের কপাল স্পর্শ করে থাকা চিত্রলেখার হাতটা আবারও নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় সে। এবারে যেন সাপ দেখার মতো জমে গেল বেচারি। রৌনকের মুখে আবল তাবল কথা শুনেও নিজেও ঘেটে ফেলেছে হাত বাড়িয়ে জ্বর দেখে। চিত্রলেখাকে চুপ করে থাকতে দেখে রৌনক বলে, আমি কিন্তু জবাব পাইনি। কিছু না বলে রৌনকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে যায় চিত্রলেখা। রৌনক আর বাধা দেয়নি, পেছনেও ডাকেনি। একলা দাঁড়িয়ে রয়েছে সেখানেই জবাবের অপেক্ষায়। তবে জানা নেই আদৌ সে জবাব পাবে কিনা। খুব বেশি একটা আশা রাখছে না যদিও। আজকের মতো পড়ানো শেষ করে বেরিয়ে যাবার আগ মুহূর্তে লিখন বলে, একটু খালাম্মাকে ডাক দিয়ে দাও। নাইম এক দৌড় লাগায় মাকে ডাকতে। বৃষ্টি ওর খাতা কলম গুছাতেই ব্যস্ত। যদিও খাতা কলম গুছানোটা তো বাহানা কেবল। লিখন যতক্ষণ থাকে বৃষ্টি আশেপাশেই থাকে কোনো না কোনো বাহানায়। বৃষ্টি নাইমের মা সালেহা বেগম এগিয়ে এসে জিজ্ঞাসা করে, তুমি নাকি আমাকে ডাকছো বাবা? জি খালাম্মা, একটু বসেন, কথা আছে। একটা চেয়ার টেনে বসেন সালেহা বেগম। লিখনকে ইতস্তত করতে দেখে নিজেই বলেন, তোমার কি বাবা টাকা পয়সা কিছু লাগবে? এই মাসে বেতনটা আগাম দিয়ে দিব। না না খালাম্মা, টাকা পয়সা লাগবে না। আসলে আমি অন্য একটা কথা বলতাম। বলো শুনি। মানে আসলে খালাম্মা, লিখনকে মানে আসলে করতে দেখে খানিকটা উঁচু স্বরে বৃষ্টি বলে, এত মানে মানে করতেছেন কেন? ছেড়ে কাশেন তো। আমার মা বাঘ যে নাকি যে হচ্ছে আপনাকে খেয়ে ফেলবে? বলেন তো দেখি কি বলতে চান। লিখন এক মুহূর্তের জন্য বৃষ্টির দিকে তাকায়। মেয়ের কথা শুনে ওকে ধমকে সালেহা বেগম বলেন, এইসব কি বৃষ্টি? শিক্ষকের সাথে কেউ এভাবে কথা বলে? লিখন বাধা দিয়ে বলে, থাক খালাম্মা, আজ আর ওকে কিছু বললেন না। এই তোমার আদরে এত লাই পেয়ে মাথায় উঠেছে বিয়াদব মেয়েটা। থাক না খালাম্মা। আচ্ছা বলো তুমি কি বলতে চাও? লিখন আরো একবার বৃষ্টির দিকে তাকায়। ওর চোখে স্পষ্ট আগ্রহ ও কৌতূহল। পারছে না মায়ের ভয়ে আবারও বলতে। জলদি বলেন তো কি বলবেন। তবে এবারে আর সময় অপচয় না করে লিখন বলেই ফেলে আসল কথাটা। ছোট্ট করে বলে, কাল থেকে আমি আর ওদের পড়াতে পারবো না। কেন বাবা, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি, জানেনই তো আমার এইটাই ফাইনাল ইয়ার। নিজের পড়ালেখার চাপ তো আছে, তাছাড়া আমি আইএলটিএস এর কোর্সে ভর্তি হয়েছি। কাল থেকে ক্লাস শুরু। ইউনিভার্সিটির ক্লাসের পর ক্লাস কোর্সের করে ওদের পড়াতে পারবো না। এমনিতেই সপ্তাহে 4 দিন পড়াই, সেটাও যদি ঠিক মতো সময় না দিতে পারি তাহলে কিভাবে হয় বলেন। সেজন্যই আর কি ভাবছি আমি পড়ানোটা বাদ দিয়ে দিব। এই মাসটা পড়াতে চাইছিলাম, কিন্তু আমার শিডিউলের টাইটে যে সময় হবে না একদমই। সব শুনে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে সালেহা বেগম বলেন, জানোই তো বৃষ্টির সামনে পরীক্ষা, তুমি এই সময় না পড়াইলে ওকে নিয়ে সমস্যায় পড়ে যাবো মনে হচ্ছে। মাঝামাঝি এই সময় ভালো টিচার কই পাবো বলো তো? ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে বলেছি, ওদের মধ্যে যার সময় হবে সে পড়াই দিবে। আমি কালকের মধ্যে একজনকে কনফার্ম করব। আর বৃষ্টির পরীক্ষা তো এখনো সময় আছে। আমার কোর্সটা শেষ হয়ে গেলে পরে না হয় আমিও ওকে পড়াই, মানে আই থিঙ্ক পড়া দেখাই দিব না। আপনি একদমই চিন্তা করবেন না। আচ্ছা তুমি যেহেতু দেখতেছো তাহলে আর কোনো চিন্তা নাই। তোমার ভবিষ্যতের ব্যাপার, তাই আমি আর তোমাকে আটকাবো না। অন্য ব্যাপার হইলে ছাড়তাম না। আমার জন্য তো তুমি আর ওরা আলাদা না। তবে তুমি শুধু দেখো তোমার মতো যত্ন করে পড়াবে এমন কাউকে দিও। আর তুমিও একটু খোঁজ খবর রাখো বাবা।
আপনি একদম চিন্তা করবেন না খালাম্মা, আমি সবসময় টাচে থাকবো। তাহলে আমি নিশ্চিন্ত হলাম। এতক্ষণ চুপচাপ পাশে বসে থেকে দুজনার কথা শুনেছে বৃষ্টি। এবার উঠে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে, কোনো দরকার নাই আম্মু কাউকে কষ্ট দেওয়ার। যে পড়াবে না তার তো দায় পড়ে নাই টিচার ঠিক করে দেবার। মাথা যার ব্যথাও তার। আমার পড়ালেখার ব্যবস্থা আমিই দেখে নেব। মানে টিচার না রাখলে পড়বি কেমনে? জিজ্ঞেস করেন সালেহা বেগম। জবাবে বৃষ্টি বলে, যাদের বাসায় টিচার আসে না তারাও লেখাপড়া করে আম্মু। তাছাড়া এখন আর সেই আদি যুগ নাই যে বাসায় এসে গৃহশিক্ষক ঘন্টার পর ঘন্টা পড়াবে। সবাই ব্যাচে পড়ে, আমিও ব্যাচেই পড়বো অন্যদের মতো। টিচার তো আর রেজাল্ট আয়না দেবে না, রেজাল্ট ভালো করার দায়িত্ব আমার। নাইমকেও ব্যাচেই ভর্তি করাই দেব। তুমি আর ওনাকে কষ্ট দিও না। সে দায় মুক্ত হতে চায়, তাকে দায় মুক্ত করলাম। এখন থেকে আমার পড়ালেখার ব্যাপার আমিই বুঝবো। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চেয়ার ছেড়ে ভেতরের দিকে অগ্রসর হয় বৃষ্টি। পেছন থেকে লিখন একবার ডাকে ওকে। বিস্তে। লিখনের ডাকে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকিয়ে বৃষ্টি বলে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এতটুকু বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয় বৃষ্টি। পেছনে বেচারা লিখনের নিজেকে অপরাধী মনে হচ্ছে। এভাবে মাঝপথে ছাত্রীর হাত ছেড়ে দেওয়ার অপরাধবোধ জেঁকে বসেছে তাকে। সালেহা বেগম বলে, তুমি একটু বসো বাবা, এই মাসে বেতনটা দিয়ে দিই। দরকার নেই খালাম্মা, এই মাসে পড়ালাম তো মাত্রই কয়েকটা দিন, এখনো আধা মাসও হয় নাই। তো কি হয়েছে? আমি কি তোমাকে সামান্য কয়টা টাকা খালা হিসেবে দিতে পারি না? তাছাড়া তোমার খালু যদি শুনে তোমাকে খালি হাতে বিদায় দিয়েছে তাহলে আমার সাথে অনেক রাগ করবে। তুমি বসো, আমি আসতেছি। লিখনকে দেবার জন্য টাকা আনতে ভেতরে চলে যান সালেহা বেগম। এতক্ষণ নাইমও চুপচাপ পাশে দাঁড়িয়েছিল। এবারে মুখ খুলে বলে, আপনি সত্যি সত্যি আর আমাদের পড়াবেন না? কাছে আসো। লিখনের ডাকে নাইম তার পাশে গিয়ে দাঁড়ালে সে বলে, পড়াই কোথাও কোনো সমস্যা ফেস করলে বন্ধুর দিন বই খাতা নিয়ে আমার বাসায় চলে যাবা, কেমন? আমি পড়াই দিব। আচ্ছা। বলেই মাথা ঝাঁকায় নাইম। লিখন আরো বলে, তোমার আপুকেও বলবা আমি বলছি বন্ধের দিন বাসায় গিয়ে যা যা সমস্যা আমার থেকে যেন দেখে আসে। আচ্ছা, বলবো। পাশ কেটে একবার বৃষ্টির ঘরের বন্ধ দরজার দিকে তাকায় লিখন। তার বুক উপচে একটা অপরাধ বোধে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, কিন্তু এই কাজটা করা ছাড়া ওর নিজেরও কোনো উপায় ছিল না। সম্ভব হলে পড়ানোটাও ছাড়তো না। উপায় নেই বলেই এই পদক্ষেপ নেওয়া। বৃষ্টিটা যে অভিমান করেছে তা বেশ বুঝতে পারছে লিখন। তবে সে এটাও জানে বৃষ্টি বুদ্ধিমতী মেয়ে। খানিক সময় পর ঠিকই বুঝতে পারবে, তারপর নিজেই সামলে উঠবে। ওকে আর আলাদা করে বুঝাতে হবে না। তখন নিজে গিয়ে দেখা করে আসবে। আনমনে হেঁটে আসছিল চিত্রলেখা। দৃষ্টি রাস্তায় থাকলেও মস্তিষ্ক সঙ্গে ছিল না, তাই আগে থেকে দাঁড়িয়ে থাকা মামুনকে দেখতে পায়নি। কেমন আছে মায়া? আচমকা মামুনের কণ্ঠ শুনতে পেয়ে হদিস হয় চিত্রলেখার। মুখ তুলে তাকায় সে। মামুনকে দেখে জিজ্ঞাসা করে, কেমন আছেন আপনি মামুন ভাই? তুমি যেমন রাখছো। মামুনের কথা কেমন যেন রহস্য রহস্য শুনে চিত্রলেখার কানে। তার কথা ধরতে না পেরে জিজ্ঞাসা করে, বুঝলাম না মামুন ভাই। কয়দিন হয় তোমারে ঠিকঠাক দেখি না। তোমারে না দেখলে আমি ভালো থাকি না, তা তুমি জানোই। বলে এক কদম পিছপা হয় চিত্রলেখা নিজের জায়গা থেকে। হাত ঘড়িতে সময় দেখে। আজ ওর ফিরতে বেশ দেরি হয়ে গেছে, তাই আপাতত মামুনকে এড়িয়ে যেতে বলে, অনেক দেরি হয়ে গেছে মামুন ভাই, আজ আসি, অন্য একদিন কথা বলবো। মাত্র দেখলাম তোমারে, এখনই চলে যাইবা? দেরি হয়ে গেছে আজ, এর বেশি দেরি হলে খালা চিন্তা করবে। আচ্ছা যাও তাহলে, তবে তুমি চাইলে বাকিটা পথ আমি তোমারে বাইকে করে আগাই দিতে পারি। এর কোনো প্রয়োজন নেই মামুন ভাই, সামান্য একটুই তো পথ বাকি, আমি পায়ে হেঁটেই যেতে পারবো। পথ ছেড়ে দিয়ে মামুন বলে, আচ্ছা যাও তাহলে। দ্রুত কদম ফেলে চিত্রলেখা মামুনকে অতিক্রম করতে সে পেছন থেকে আবারও ডাক দেয়। মায়া শোনো। মামুনেরটাকে দাঁড়িয়ে পড়ে পেছনে ফিরে তাকায় চিত্রলেখা। জিজ্ঞাসা করে, আরো কিছু বলবেন মামুন ভাই? অনেকদিন হয় তোমার হাতের চা খাওয়া হয় না। অফিসে কাজের চাপ অনেক যাচ্ছে, এই সপ্তাহে বন্ধের দিন বিকেলে বাসায় আসবেন, সেদিন আপনাকে চা খাওয়াবো, কেমন? আচ্ছা আসবো, এবার বাসায় যাও, দেরি হইতেছে তোমার। আসি মামুন ভাই। সাবধানে যাও মায়া। চিত্রলেখার সামনের দিকে হাঁটা ধরে। ওর গন্তব্য দ্রুত বাসায় পৌঁছানো, তাই সে আর পেছনে ফিরে তাকায় না। পেছনে ফিরলে দেখতে পেত মামুন তার দৃষ্টি জুড়ে অশেষ ভালোবাসা নিয়ে ওর যাওয়ার পথে তাকিয়ে আছে। অবশ্য মামুনের অনুভূতিদের সম্পর্কে চিত্রলেখা সম্পূর্ণই অবগত এবং মনে প্রাণে এই অনুভূতিদের সম্মানও করে।
মামুনের প্রতি চিত্রলেখার কোনো অভিযোগ কখনোই ছিল না। সমস্যাও নিজের জীবনের টানাপোড়ানের জন্যই কখনো মামুনকে নিয়ে সেভাবে ভাবেনি, ভাবার সুযোগ পায়নি। ভাবলে হয়তো আজ ওদের বিষয়টা অন্যরকমও হতে পারত, কিন্তু চিত্রলেখার জীবনের বাস্তবতা তাকে এই অনুমতি কখনো দেয়নি, হয়তো কখনো দিবেও না। দিলারা জামানের মাথায় বরফ ধরে দাঁড়িয়ে আছে জাহানারা। এর মধ্যেই বিশাল কেচ্ছা কাহিনী হয়ে গেছে বাড়িতে। সবাই বাসায় ফিরেছে। রৌনক বিকালের মিটিংটা লম্বা চলায় দেরি হয়ে গেছে তার। এদিকে তানিয়া বাসায় ফিরে শাশুড়ির মাথায় অ্যাটম বোম ফাটিয়েছে। ঘটনা এইরকম ঘটেছে। তানিয়া বাসায় ফিরতেই দেখতে পায় তার শাশুড়ি দিলারা জামান ড্রয়িং রুমে সোফায় আয়েশ করে বসে ড্রাই ফ্রুটস খাচ্ছেন আর মোবাইলে ফেসবুক স্ক্রল করছেন। তানিয়া সময় নষ্ট না করে সরাসরি শাশুড়ির মুখের সামনে এসে বলে, মা, আপনাকে আমার কিছু বলার আছে। দিলারা জামান ফোন দেখতে দেখতেই বলেন, বলো, শুনছি। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। বলো শুনি, তোমার কঠিন সিদ্ধান্ত। তখনই তিনি আন্দাজ করতে পারেননি কয়েক মুহূর্ত বাদে তার উপর একটা বোম ফাটবে। এর আগেও তানিয়া বহুবার বলেছে সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তানিয়ার মতে তার নেওয়া সব সিদ্ধান্তই কঠিন সিদ্ধান্ত। সেটা যদি হয় রাতের ডিনারের মেনু তৈরি করা, তার মতে সেটাও কঠিন সিদ্ধান্ত। বউকে চিনে বলেই অমন কথা শুনেও তেমন একটা ভাবান্তর দেখা যায় না দিলারা জামানের ভিতর। কিন্তু ওনাকে চমকে দিয়ে তানিয়া বলে, আমি আপনার ছেলেকে ডিভোর্স দিচ্ছি, আর এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। আই উইল ডেফিনেটলি ডিভোর্স হিম। ছেলের বউয়ের মুখে ডিভোর্সের কথা শুনে হকচকিয়ে ওঠেন দিলারা জামান। মুহূর্তেই ওনার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। মুখ তুলে উপরে তাকান তিনি। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে গেছে ওনার। চমকিত কণ্ঠে প্রশ্ন করেন, কি বললা তুমি? আমি কি ভুল শুনলাম? না মা, আপনি ভুল শুনেননি, একদম ঠিক শুনেছেন। আমি আপনার ছেলেকে ডিভোর্স দিচ্ছি। অ্যাডভোকেটের সঙ্গে কথা বলা হয়ে গেছে। কালকের মধ্যেই কাগজপত্র সব তৈরি করে পাঠিয়ে দিবে। দিলারা জামান চিন্তা করে পান না কি বলবেন, ভাবলেশীনভাবে তাকিয়ে থাকেন। তানিয়া নিজেই বলে, এই বিষয়ে বিস্তারিত কিছু জানতে চাইলে আপনি রনককে জিজ্ঞেস করে নিন। আমার মনে হলো আপনাকে ডিভোর্সের বিষয়টা জানানো উচিত, তাই আমি আমার দায়িত্ব পালন করলাম। বাকিটা বলতে মন চাইছে না, তবে আপনি জানতে চাইলে রনককে জিজ্ঞেস করবেন, ও সব জানে। আমি ঘরে যাচ্ছি মা, ভীষণ ক্লান্ত লাগছে, বিশ্রাম করব। যাওয়ার আগে তানিয়া জাহানারাকে বলে যায় কাউকে দিয়ে তার ঘরে এক কাপ কফি পাঠাতে। কোনো পূর্বাভাস ছাড়াই একদম আচমকায় ডিভোর্স নামক বোমাটা শাশুড়ির মাথায় ফাটায় তানিয়া। তারপর থেকে প্রেশার হাই হয়ে গেছে দিলারা জামানের। কম করে হলেও 100 ফোন কল করেছেন তিনি রৌনককে। অনেকগুলো ফোন করার পর যখন রৌনককে লাইনে পাওয়া যায় তখন সে জানায় মিটিংয়ে ব্যস্ত আছে, ফোনে কিছুই বলতে পারবে না, বাসায় ফিরে বিস্তারিত জানাবে। জাহানারার দিলারা জামানকে হাই প্রেশারের ওষুধ খাইয়ে দিয়েছে, তবে ঔষধেও প্রেশার খুব একটা কমেনি। রাগে ফসফস করলেও মুখে কিছু বলতে পারেনি এতক্ষণ তিনি। রৌনক আসতেই ছেলেকে দেখে চেঁচিয়ে ওঠেন, জিজ্ঞাসা করেন, এসব কি হচ্ছে আমার সংসারে? কি হচ্ছে? তুই জানিস না কিছু? আমি তো সবই জানি। তুমি কোন বিষয়ে কথা বলছো সেটা বুঝতে পারছি না। খুলে বললে হয়তো বুঝতাম, তোমাকে জবাব দিতে পারতাম। তোর ভাইয়ের বউয়ের মাথায় ভূত চেপেছে, সে নাকি এখন ডিভোর্স নিবে। তার যদি মনে হয় এই সম্পর্কে সে টানতে পারবে না, এই সম্পর্ক তার জন্য নয়, সে যদি বেরিয়ে আসতে চায় তাহলে ডিভোর্সই একমাত্র সলিউশন, তাই না? এসব তুই কি বলছিস রনক? চেঁচিয়ে ওঠেন দিলারা জামান। কিন্তু এতে রৌনক একটু হকচকায় না। সে শান্ত কণ্ঠেই বলে, চেঁচামেচি করে লাভ নেই মা, সম্পর্ক ওদের, তাই ওরা একসাথে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্তটাও ওরাই নেবে। ভাইয়া ভাবিটা ওদেরকে বুঝতে দাও, লেট দেম ডিসাইড। রাদিন কোথায় রনক? সেই খবর কি আমার রাখার কথা? তুই জানিস না বলতে যাচ্ছিস? জানি না, এমন নয়, তবে তোমাকে বলতে যাচ্ছি না। হঠাৎ কি এমন হলো যে তানিয়ার ডিভোর্স পর্যন্ত চলে গেল? এক মুহূর্ত চুপ করে থেকে রৌনক বলে, তোমার বড় ছেলে অন্য একজনের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়েছে। এই মধ্যে ভাইয়া ওই মহিলার সঙ্গেই আছে, এমনকি ওই মহিলাকে নিয়ে সিঙ্গাপুরে সেটেল হওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু আনফর্চুনেটলি আমি বিষয়টা জেনে গেছি, এমনকি ভাবিও জানে। আর সব কিছু জেনে ভাবি আর ভাইয়ের সঙ্গে থাকতে চায় না। ছোট ছেলের মুখে বড় ছেলের এমন অধপতনের কথা শুনে থম ধরে যান দিলারা জামান। মা হিসেবে লজ্জায় ওনার মাথা নুয়ে আসছে। রৌনক এগিয়ে এসে মায়ের পাশে বসে তার একটা হাত ধরে বলে, ওদেরটা ওদের বুঝতে দাও। আমার ভাই যে অন্যায় করেছে, এরপর ভাবির মতো এত ভালো মানুষকে সে ডিজার্ভ করে না। ভাবি যদিও ভাইয়াকে মাফ করে দিয়ে থাকে, তাও এর কোনো গ্যারান্টি নেই ভাইয়া আবার তাকে ঠকাবে। একজন মেয়ে সব মানতে পারলে স্বামীর প্রতারণা নিশ্চয়ই মেনে নিবে না। তুমি নিজেকে তার জায়গায় চিন্তা করে দেখো তো, আজ ভাইয়ার জায়গায় বাবা থাকলে তুমি কি মানতে, মাফ করে দিতে পারতে, এত বড় মনের পরিচয় দিতে?
তাছাড়া যে মানুষটা এতগুলো বছর সংসার করার পরেও নিজের স্ত্রীকে ঠকাতে পারে তাকে কি আসলে মাফ করা উচিত? আমি বা তুমি হয়তো বলতে পারি ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কিন্তু ভাবির জায়গা থেকে ভেবে দেখো তো, তার তো একটাই আপনজন, আমরা তো তার কেউ না। আমাদের সঙ্গে সম্পর্ক হলো যে মানুষটার হাত ধরে, সেই মানুষটাই যদি বেমেনে করে তখন সে কোথায় গিয়ে দাঁড়াবে? এবারে যদি মাফ করে দেয়, এরপর যদি ভাইয়া আবার ওই একই কাজ করে, তখন ভাবি কিভাবে নিজেকে সামলাবে? তাই বলছি, রিকোয়েস্ট করছি তোমায়, তুমি ওদের মাঝে কখনো কথা বলো না। ভাবির সিদ্ধান্তটা ভাবিকে নিতে দাও। ভাইয়া ভুল করেনি, কঠিন অন্যায় করেছে, ওর শাস্তিটা হওয়া প্রয়োজন। আর এক্ষেত্রে আমি ভাবিকে সম্পূর্ণ সাপোর্ট করব, তুমি আপত্তি করলেও করবো। মাকে নিজের মতো রেখে উঠে পড়ে রৌনক। যাওয়ার সময় কেবল জাহানারাকে ইশারা করে যায় যেন মায়ের খেয়াল রাখে। দিলারা জামান কিছু বলতে পারেন না, কেবল চুপচাপ বসে থাকেন। তার আসলে বলার মতো মুখ অবশিষ্ট নেই, কিভাবে থাকবে? অপরাধ তো তার নিজের ছেলেই করেছে, তাও কোনো ছোটখাটো অপরাধ নয়। স্বামীর বেইমানির মতো অন্যায় অপরাধের এই পৃথিবীর আইনে কঠিন কোনো শাস্তি নেই, অথচ কঠিন একটা শাস্তি থাকা দরকার ছিল। যে স্বামী স্ত্রী থাকা অবস্থায় পরনারীতে আসক্ত হবে, তার শাস্তি হওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড। কারণ প্রতারণা করা স্বামীর কিছু না গেলে আসলে প্রতারিত হয় স্ত্রী, তো বাকিটা জীবন ভেতরে ভেতরে মরেই যায়, জীবিত লাশ হয়ে জীবন কাটায় মৃত্যু পর্যন্ত। ওসব অবশ্য অন্যরা টের পায় না। বীভৎস ভয়ঙ্কর একটা কষ্ট বুকের ভেতর নিয়ে বেঁচে থাকতে হয় প্রতারিত হওয়া নারীকে। অথচ এসব প্রতারকদের পৃথিবীর আইনে কোনো শাস্তি নেই, মৃত্যুদণ্ড পাওয়ার মতো কঠিন অন্যায় করেও এরা দিব্যি হাসি খুশি ভাবেই বেঁচে থাকে। একজন নারীকে ভেতরে ভেতরে সম্পূর্ণ মেরে ফেলার পরেও এরা বিন্দুমাত্র অনুশোচনা করে না। এদের বেঁচে থাকাটাও অন্যায়, অথচ আফসোস পৃথিবীতে এদের কোনো শাস্তি নেই, এদের শাস্তি দেওয়ার কোনো আইন নেই। চিত্রলেখা বাড়িতে পা রাখতেই টের পেল পরিবেশ আজ যথেষ্ট থমথমে, একদম তুফান আসার আগ মুহূর্তের মতো। আবার এমনও হতে পারে একটা তুফানের পরবর্তী থমথমে পরিবেশ। কিছু হয়েছে কিনা না জানা অবধি কোনো কিছু শিওর হওয়া যাচ্ছে না আর কি। চিত্রলেখা যখন বাড়ির ভিতরে প্রবেশ করে তখন তাকে দেখার সঙ্গে সঙ্গে লিখন ও চয়ন নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কানাকানিও করেছে। আবার লিখন যে চারুকে ইশারায় কিছু একটা বলল, সেটাও চিত্রলেখার নজর এড়ায়নি। তবে এই মুহূর্তে এসব বিষয়ে কিছু না বলে নিজের ঘরে চলে যায় সে। এমনিতেই আজ তার মস্তিষ্কের ভেতর সবকিছু আউলা লাগছে। রৌনকের বলা কথাটা কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। গোসল করতে বাথরুমে ঢুকে বেশ কিছুক্ষণ বেসিনের সাথে লাগোয়া ছোট আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রয়েছে ভাবলেশীনভাবে। রৌনক আচমকা ওকে কেনই বা এমন একটা কথা বলল, এর কোনো কারণ খুঁজে পায় না চিত্রলেখা। অনেক চিন্তা ভাবনা করেও যখন কোনো কারণ খুঁজে পায় না তখন নিজেকে বুঝ দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।